যে আমাকে শুধু এক রাতের জন্য আশ্রয় দিয়ে দাও। সকাল হতেই আমি এখান থেকে চলে যাব। বাবা, আমি তো এই ঘরে একাই থাকি, অন্য কারোর এখানে থাকা মুশকিল। আমি সাধু, আমাকে সন্দেহ করো না, আমার সংস্কারই আমার ধর্ম। কিন্তু দুনিয়া কি ভাববে? লোক আমাকে সন্দেহ করবে, আঙুল তুলবে। আমার ওপর ভরসা করো, শুধু আজকের রাতটুকুরই তো কথা। ঠিক আছে বাবা, আপনি কোণে ঘরের ভেতরে চলে আসুন, ভগবানের ওপর আমার ভরসা আছে। বন্ধুরা, এই কাহিনী হল বিহার প্রদেশের ছাপড়া জেলার, যেখানে গঙ্গা নদীর তীরে গ্রামের শেষ প্রান্তে একটি কাঁচা মেঠো পথের আগে একটি ছোট কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল। সেই কুঁড়ে ঘর, যেখানে এক যুবতী বিধবা মহিলা একাকী থাকত। গ্রাম থেকে কিছুটা দূরত্বে হওয়ার কারণে না সেখানে শিশুদের কলকাকলি শোনা যেত, না সন্ধ্যের আরতির আওয়াজ পরিষ্কার পৌঁছত। শুধু বাতাসে গঙ্গার আর্দ্রতা আর মানুষের কথাবার্তা, যা বাতাসের চেয়েও দ্রুত চলত। তার বয়স বেশি ছিল না, 25 থেকে 30-এর মধ্যে। চেহারা সুন্দর ছিল, কিন্তু সেই সৌন্দর্যে এখন হাসি কম আর নিস্তব্ধতা বেশি থাকত। স্বামী গত হওয়ার খুব বেশি বছর হয়নি, হঠাৎ আসা রোগ, আর ততটাই হঠাৎ করে চলে গেল তার পুরো পৃথিবী। সেই দিনের পর থেকে গ্রাম তাকে শুধু বিধবা বলেনি, গ্রাম তাকে সন্দেহের চোখে দেখা শুরু করল। তার প্রতিটি নীরবতায় প্রশ্ন ছিল, প্রতিটি হাসিতে সন্দেহ। কেউ বলতো, এত অল্প বয়সে একা থাকে। কেউ ফিসফিস করে বলতো, সুন্দর, একটু সাবধানে থাকা উচিত। আর সে প্রতিদিনই সবকিছুর মাঝেই নিজের কুঁড়ে ঘরের ভেতরে নিজেকে গুটিয়ে রাখত। সন্ধে নামলেই সে দরজা ভেতর থেকে বন্ধ করে দিত, প্রদীপ জ্বালাত আর নিজের সাথে কথা বলতে লাগত, কারণ এখন সেটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল। সেই রাতেও কিছু এমনই ছিল। আকাশে মেঘ ছিল, ঠান্ডা হাওয়া কুঁড়ে ঘরের ফাটল দিয়ে ভেতরে আসছিল। সে উনুনে জল বসিয়ে নিজের জন্য কিছুটা চা বানাচ্ছিল। ঠিক তখনই ঠক ঠক দরজায় হালকা টোকা পড়ল। সে চমকে উঠল। এই সময়ে এত রাতে তার দরজায় বুক ধরফর করতে লাগল। সে উনুন নিভিয়ে দিল এবং কোনো শব্দ না করে দরজার কাছে পৌঁছল। কে? তার গলা কেঁপে গেল। বাইরে থেকে এক ক্লান্ত শান্ত আওয়াজ এলো, মা। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। মা, শুধু এক রাতের আশ্রয় দাও, সকাল হতেই চলে যাব। সে দরজার ছোট একটি ফাটল দিয়ে উকি মেরে দেখল। বাইরে একজন সাধু দাঁড়িয়েছিলেন, ছেঁড়া পুরনো কাপড়, পায়ে চটিটাও ঠিকমতো নেই, মুখেই ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। সে কিছুক্ষণ কিছু বলতে পারল না। তার কানে শুধু একটি শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল, মা। কত বছর হয়ে গিয়েছিল কোনো পুরুষের মুখ থেকে সেই শব্দটি শুনতেই পায়নি। না কেউ তাকে মা, বেটিকন্যা অর্থে বলেছে, না কেউ তার দিকে মাথা নত করে দেখেছে। সবই হয় সন্দেহের চোখে দেখেছে, অথবা দূরত্ব বজায় রেখে। তার মন ভেতরে ভেতরে লুড়তে লাগল। গ্রামের কথাগুলো মনে পড়তে লাগল, মানুষের নজর, আগামীকালের ফিসফাস। যদি কেউ দেখে ফেলে, যদি কেউ কিছু বলে দেয়। তার শ্বাস দ্রুত হয়ে গেল। কিন্তু তারপর সে সাধুর দিকে তাকাল। তিনি মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন, না কোনো লোভ, না কোনো তাড়াহুড়ো, শুধু শীতে কাঁপতে থাকা একজন মানুষ। সে নিঃশব্দে দরজা খুলে একপাশে সরে দাঁড়াল। ভেতরে আসুন, সে ধীরে থেকে বলল। সাধু চোখ তুলে তাকে দেখলেন এবং খুব নিচু স্বরে বললেন, ভগবান ভালো করুক মা। সেই শব্দে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কোনো চালবাজি ছিল না, শুধু আপন ভাব ছিল। তিনি কুঁড়েঘরের এক কোণে চুপচাপ বসে পড়লেন। মহিলা তাকে একটি পুরনো চাদর দিয়ে দিল এবং নিজে অন্য পাশে গিয়ে বসে পড়ল। মাঝখানে অনেকটা নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা ভয়াবহ ছিল না। তবুও সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। কখনো বাইরের বাতাসের শব্দ শুনল, কখনো গ্রামের কথাগুলো মনে করতে লাগল, আর কখনো কখনো শুধু ওই একটি শব্দই ভাবতে থাকল, মা। সে পাশ ফিরল, চোখ বন্ধ করল। মনে একটি প্রশ্ন বারবার উঠতে লাগল, মানুষের উপর ভরসা করা কি সত্যিই ভুল হতে পারে? রাত কখন কেটে গেল সে বুঝতেও পারল না। কুঁড়েঘরের ভেতরে জ্বলতে থাকা প্রদীপ কখন নিভে গেল সেটাও মনে থাকল না। শুধু এতটুকু মনে ছিল যে চোখ বন্ধ করার সময় মনে এক অদ্ভুত ভয় চেপেছিল। ভয় কোনো অঘটনের নয়, ভয় সমাজের চিন্তাধারার। সকালের হালকা আলো যখন কুঁড়েঘরের ফাটল দিয়ে ভেতরে আসতে লাগল, তখন তার চোখ খুলল। প্রথম চিন্তা, সাধু। সে ঝট করে উঠে বসল। নজর কুঁড়েঘরের সেই কোণের দিকে গেল যেখানে রাতে সেই সাধু বসেছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরনো চাদরটি ভাঁজ করে রাখা ছিল,
যেন কেউ সেটাকে যত্ন করে গুছিয়ে রেখেছে। তার বুক ধরফর করে উঠল। চলে গেল নাকি? সে নিজের মনেই বিড়বিড় করল। এক মুহূর্তের জন্য মনে ভয় এলো। কিছু নিয়ে যায়নি তো? কোনো অঘটন ঘটেনি তো? সে তাড়াতাড়ি উঠল এবং কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সকালের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তাতে রাতের মতো শিহরণ ছিল না। গঙ্গার দিক থেকে আসা হালকা আর্দ্রতা এখন ভয় নয়, শান্তি দিচ্ছিল। আর তখনই সে থমকে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। কুঁড়েঘরের সামনের আঙিনা, যা রোজ অগোছালো থাকত, আজ পরিষ্কার ছিল। মাটি যেন কেউ হাত দিয়ে সমান করে দিয়েছে। শুকনো পাতাগুলো একপাশে স্তূপ করে রাখা হয়েছিল। সে দুপা এগিয়ে দেখল। উনুনের কাছে কাঠগুলো সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। জলের কলস পুরো ভর্তি। সে নিচু হয়ে কলসটি ছুঁল। ঠান্ডা জল। তার শ্বাস আটকে গেল। এই সব? তার ঠোঁট কাঁপতে লাগল। তার নজর নিজের ঘরের ছোট মন্দিরটির ওপর পড়ল। মন্দিরের ঘণ্টা, যা মাসখানেক ধরে ধুলোয় ঢাকা ছিল, আজ চকচক করছিল। প্রদীপ জ্বলছিল, আর সবশেষে তার নজর সেই ছবির ওপর পড়ল, যা থেকে সে প্রতিদিন এড়িয়ে চলত। তার প্রয়াত স্বামীর ছবি। ছবির সামনে টাটকা ফুল রাখা ছিল। তার পায়ের তলায় মাটি সরে গেল। সে সেখানেই বসে পড়ল। কোনো কথা না বলে, কিছু না বুঝে, চোখ থেকে জল নিজে থেকেই ঝরতে লাগল। সে ছবির দিকে তাকালো এবং খুব নিচু স্বরে বলল, তুমি দেখলে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই নিস্তব্ধতায় প্রথমবার তার ভয় লাগল না। প্রথমবার তার মনে হল যেন কেউ তার কুঁড়েঘরকে নয়, তার মনকে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। সে ধীরে ধীরে চোখের জল মুছল এবং মন্দিরের সামনে বসে পড়ল। তার কানে আবার সেই শব্দটি বাজতে লাগল, মা। সেই শব্দে কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না, শুধু আপন ভাব ছিল। ইতোমধ্যে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। সে চমকে দাঁড়িয়ে পড়ল। দুজন প্রতিবেশী মহিলাকে মেঠো পথ দিয়ে আসতে দেখা গেল। তাদের নজর সরাসরি কুঁড়েঘরের ওপর গেল, তারপর আঙিনায়, তারপর মন্দিরে। তাদের চোখে বিস্ময় ছিল। আরে, একজন ধীরে থেকে বলল, আজ তো বড় সাজানো লাগছে ঘরটা। অন্যজন চোখ কুঁচকে দেখল, কাল রাতে কেউ এসেছিল নাকি? তার বুক ধক করে উঠল। সে কিছু বলতে পারল না। তার নীরবতাই তাদের জন্য উত্তর হয়ে গেল। আচ্ছা, প্রথমজন ঠোঁট টিপে হাসল। আমরা তো শুনেছিলাম কোনো সাধু এসেছিল। এখন তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে মুখ খুলল, কিন্তু শব্দ বেরোল না। দুজন একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি চেপে গেল। ঠিক আছে, দ্বিতীয়জন বলল, আমরা চলি। তারা দুজনে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তারা যে নজরে তাকালো, সেই নজর তাকে এফোর করে দিল। সে অনেকক্ষণ কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে থাকল। হাওয়া এখনও ঠান্ডা ছিল, কিন্তু মনে এক অদ্ভুত গরম ছড়িয়ে পড়ছিল। ভয়ের নয়, চিন্তার। গ্রামে কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়, আর সে এই কথা জানত। দুপুর হতে হতে মেঠো পথে যাতায়াতকারীদের নজর তার কুঁড়েঘরের দিকে উঠতে লাগল। কেউ সরাসরি তাকাচ্ছিল না, কিন্তু প্রত্যেকেই দেখছিল। সে ভেতরে গিয়ে বসে পড়ল, দরজা বন্ধ করে নিল। মনে বারবার সেই একই প্রশ্ন, যদি সবাই জেনে যায় তো? সে চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল যে সাধু যাবার সময় কিছু বলেননি, না ধন্যবাদ, না অভিযোগ, শুধু চুপচাপ চলে গিয়েছিলেন। আর তার পেছনে রেখে গিয়েছিলেন এক এমন সকাল যা সে বুঝতে পারছিল না। সন্ধ্যা হতে হতে অন্ধকার কুঁড়েঘরের বাইরে নেমে এলো, কিন্তু তার ভেতরে তখনও আলো হয়নি। প্রদীপ জ্বলছিল, তবুও ঘরে আলো কম আর অস্বস্তি বেশি ছিল। সারাদিনের ফিসফাসগুলো এখন তার কানে শোরগোল হয়ে দাঁড়িয়েছিল। সে জানত গ্রামে কোনো কথা চাপা থাকে না, আর যদি কথা কোনো যুবতী বিধবার হয় তবে তা আগুনের মতো ছড়ায়। রাতের খাবারের জন্য সে সামান্য একটু চাল চড়িয়েছিল, কিন্তু মন এতটাই ভারী ছিল যে খিদে কাছেও আসেনি। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। প্রতিটি শব্দে বুক জোরে ধড়খড় করে উঠছিল। ইতিমধ্যে বাইরে আওয়াজ এলো, মা, ও মা! সে শিউরে উঠল। এই আওয়াজ গ্রামের এক বয়স্ক মহিলার ছিল। সে ধীরে থেকে উঠল এবং দরজা আধখোলা করল। বাইরে ৩-৪ জন মহিলা দাঁড়িয়েছিল। সবার নজর সরাসরি তার মুখের ওপর ছিল। কাল রাতে একজন কথা শুরু করল, তোমার এখানে কেউ এসেছিল? সে মাথা নিচু করে নিল। তার নীরবতা আবার উত্তর হয়ে গেল, সাধু ছিল তো? অন্যজন বলল। এখন তার শ্বাস দ্রুত হয়ে গেল। হ্যাঁ,
সে খুব ধীরে থেকে বলল, শুধু এতটুকুই, কিন্তু ততটুকুই তাদের জন্য যথেষ্ট ছিল। একজন মহিলা ঠান্ডা হাসির সাথে বলল, আজকাল তো সাধুরাও যুবতী বিধবাদের দরজা খুঁজে নিতে শিখে গেছে। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এমন নয়, সে প্রথমবার প্রতিবাদ করল। তিনি আমাকে মা বলেছিলেন। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো, তারপর হাসি, চাপা বিদ্রুপাত্মক হাসি। মা! একজন ভ্রু কুলল। হারে বাহ, বড় নেক সাধু ছিল তাহলে তো। তার চোখে জল এসে গেল, কিন্তু তার চোখের জলে কারো মন গড়ল না। ঠিক আছে, সবচেয়ে বয়স্ক মহিলাটি বলল, আমরা তো শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম। তারা ঘুরে চলে গেল, কিন্তু যাওয়ার সময় যে শব্দগুলো তারা বাতাসে ছেড়ে গেল, সেগুলো তার ভেতরে গেঁথে গেল। এখন এই কথা পঞ্চায়েত পর্যন্ত যাবে। দরজা বন্ধ হতেই তার পা অবশ হয়ে এলো। সে মাটিতে বসে পড়ল, তার শরীর কাঁপছিল। পঞ্চায়েত, সেই শব্দটি তার কাছে নতুন ছিল না। সে জানত পঞ্চায়েতে সত্য দেখা হয় না, চরিত্র দেখা হয় না, আর যুবতী বিধবার চরিত্র সবসময় কাঠকড়ায় গাড় করানো হয়। রাত গভীর হল, ঘুম ধারে কাছেও ছিল না। প্রতিবার চোখ বন্ধ করলেই সে সেই দৃশ্য দেখত, গ্রামের মানুষের তোলা আঙুল, সন্দেহের নজর, আর সে একা। সকালে যখন আলো ফুটল, তখন তার চোখের নিচে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু আজ তাকে বাইরে বের হতেই হতো। জল ভরার জন্য তাকে গঙ্গা পর্যন্ত যেতে হতো। কলস তুলে সে মেঠো পথে চলল। পথে যার সাথেই নজর মিলল, সেই নজর তক্ষুনি নিচু হয়ে গেল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু সব কিছুই বলছিল। কলসে জল ভরার সময় তার হাত কাঁপছিল। পেছন থেকে কিছু পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো, কাল রাতের কথাটা শুনলে? হ্যাঁ, বড় অদ্ভুত ব্যাপার। সে জলভর্তি কলস তাড়াতাড়ি মাথায় রাখল এবং পেছনে না তাকিয়ে ফিরে এলো। কুঁড়েঘরের ভেতরে সে দরজা বন্ধ করল এবং দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকল। শ্বাস দ্রুত ছিল। আমি কি ভূত করেছি? সে নিজেকেই প্রশ্ন করল। কাউকে ক্ষুধার্ত আর অসহায় দেখে দরজা খোলা কি কোনো পাপ? কিন্তু প্রশ্নের উত্তর এখানে মিলত না। দুপুর হতে হতে তার দরজায় একটি ছেলে এলো। বোন, সে চোখে চোখ না রেখেই বলল, আজ সন্ধ্যায় পঞ্চায়েত বসছে। তার বুকটা যেন থমকে গেল। আমাকে ডেকেছে? ছেলেটি মাথা নিচু করে চলে গেল। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। পঞ্চায়েত মানে ছিল নিজেকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া। সন্ধে নামতে লাগল। গ্রামের মাঝখানে অশ্বত্থ গাছের নিচে মানুষ জড়ো হতে লাগল। সে দূর থেকে দেখছিল। কেউ তাকে ডাকতে আসেনি, কিন্তু সবার নজর সেই একই দিকে ছিল। সে ধীরে ধীরে ভিড়ের মাঝখানে পৌঁছল। সবাই চুপ হয়ে গেল। সে মাথা নিচু করল এবং একপাশে দাঁড়িয়ে থাকল। পঞ্চায়েতের বয়স্ক সদস্য গম্ভীর গলায় বললেন, কাল রাতে তোমার ঘরে সাধু থেকেছিল? সে চুপ থাকল। বলো। আওয়াজ শক্ত হল। হ্যাঁ, সে খুব নিচু স্বরে বলল। ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেন থেকেছিল? কেউ জিজ্ঞাসা করল। সে মুখ খুলল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। তার মনে পড়ল, মা। তার চোখ ভরে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মা বলেছিলেন। ভিড়ের মধ্যে এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর আলাদা আলাদা কণ্ঠস্বর। বললে আবার কি হয়? মা বললেই কি সব পাপ ধুয়ে যায়? তার পায়ের তলার মাটি সরতে শুরু করল। তখনই ভিড়ের পেছনে হুলস্থুল শুরু হল। মানুষ জায়গা করে দিল। একটি চেনা পরিচিত চেহারা ধীরে ধীরে সামনে এলো। সেই ছেঁড়া কাপড়, সেই শান্ত চোখ। সাধু। তিনি কোনো কথা না বলে সবার সামনে দাঁড়িয়ে পড়লেন। পুরো গ্রাম থমকে গেল। পুরো গ্রাম এক মুহূর্তে খামোশ হয়ে গিয়েছিল। যে জায়গায় একটু আগে পর্যন্ত চিৎকার, প্রশ্ন আর অভিযোগ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানেই এখন শুধু শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সাধু ধীরে ধীরে এগিয়ে এলেন, না কোনো তাড়াহুড়ো, না কোনো ভয়। ছেঁড়া কাপড়, ক্লান্ত শরীর, কিন্তু চোখে সেই শান্তি, যেন তার এই ভিড়ের প্রতি কোনো অভিযোগই নেই। পঞ্চায়েতের বয়স্ক সদস্য কিছুটা সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এখানেই ছিলে কাল রাতে? সাধু মাথা নিচু করে বললেন, হ্যাঁ, শুধু এতটুকুই। ভিড়ের মধ্যে আবার গুঞ্জন শুরু হল। কেউ পেছন থেকে বলল, কেন থেকেছিলে? সাধু নজর তুললেন। সেই নজর সরাসরি সেই যুবতী বিধবা মহিলার ওপর গিয়ে স্থির হল, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর তিনি শান্ত গলায় বললেন, কারণ সেই রাতে আমার একজন মানুষের দরকার ছিল। এই উত্তর কেউ বুঝতে পারল না। মানুষ? একজন লোক ব্যঙ্গ করে জিজ্ঞাসা করল,
এখানে তো সবাই মানুষই আছে। সাধু তার দিকে তাকালেন। না, তিনি খুব মেপে মেপে বললেন, এখানে অনেক লোক আছে, কিন্তু মানুষ কম আছে। ভিড়ের মধ্যে ফিসফাস বেড়ে গেল। পঞ্চায়েতের বয়স্ক সদস্য হাত তুলে সব চুপ করালেন। তুমি জানো, তিনি শক্ত গলায় বললেন, মানুষ কি বলাবলি করছে? সাধু বিনা দ্বিধায় বললেন, জানি। আর তবুও তুমি এলে? হ্যাঁ। কেন? এইবার সাধু একটু থেমে বললেন, কারণ যদি আমি না আসতাম, তবে সত্য কখনো সামনে আসত না। এখন সবার নজর তাঁর উপর স্থির হল। তিনি কয়েক পা এগিয়ে গেলেন এবং প্রথমবার সবার সামনে সেই মহিলার দিকে ইশারা করলেন, যাকে তোমরা সবাই শুধু যুবতী বিধবা বলো। সাধু বললেন, আমি তাকে শুধু মা বলেছি। ভিড়ের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আর মা বলা, সাধু কথা চালিয়ে গেলেন, কবে থেকে গুনাহ হয়ে গেল? কারো কাছে উত্তর ছিল না। একজন লোক সাহস করে বলল, বললে কি হয়, রাতে এক মহিলার ঘরে থাকা ঠিক নয়। সাধু তার দিকে তাকালেন। যদি সেই মহিলা যুবতী না হতো, তিনি প্রশ্ন করলেন, তবে কি তুমি এটাই বলতে? লোকটি চুপ হয়ে গেল। সাধু এগিয়ে গিয়ে বললেন, যদি সে সুন্দরী না হতো, তবে কি পঞ্চায়েত বসত? এখন কেউ কিছু বলল না। সাধুর গলা নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দ ভিড়ের ভেতর গেঁথে যাচ্ছিল। তোমরা সবাই তার ঘরের দেওয়াল দেখনি, সাধু বললেন। তোমরা তার রাতগুলো দেখনি। তোমরা শুধু নিজেদের নজর দেখেছ। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি সেই রাতে তার কাছ থেকে কিছু নিইনি। আমি তাকে কিছু দিয়েছি, সম্মান। সেই যুবতী বিধবার চোখের জল ঝরতে লাগল। সে মাথা তুলল এবং প্রথমবার সরাসরি মানুষের দিকে তাকাল। তার চোখে ভয় ছিল না, শুধু ক্লান্তি ছিল আর সত্য। আমি দরজা খুলেছিলাম, সে খুব নিচু স্বরে বলল, কারণ কেউ আমাকে মা বলেছিল। যদি এটাই ভুল হয়, তার গলা কেঁপে গেল, তবে আমি এই ভুল বারবার করব। ভিড়ের মধ্যে কিছু মানুষ নজর নিচু করতে লাগল। কিছু মানুষ তখনও কঠোর ছিল। পঞ্চায়েতের বয়স্ক সদস্য অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি কে? তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন। সাধু হালকা শ্বাস নিলেন। কখনো তিনি বললেন, আমিও এই গ্রামেরই ছিলাম। এটা শুনেই কিছু বয়স্ক মানুষ চমকে উঠলেন। সাধু বলা চালিয়ে গেলেন, আমারও একটি মেয়ে ছিল, এবং একদিন তার গলা প্রথমবার হালকা ভারী হল। সমাজের নজর তার ওপর পড়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি। সেই দিন আমি ঘর ছেড়ে দিয়েছিলাম। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। তখন থেকে সাধু বললেন, আমি ঘুরে বেড়াচ্ছি। আর সেই দিন থেকে আমি প্রতিটি মহিলার মধ্যে নিজের মেয়েকে খুঁজি। তিনি সেই যুবতী বিধবার দিকে তাকালেন। সে আমাকে রাতের আশ্রয় দিয়েছে, সাধু বললেন, আর আমি তাকে মানুষ হওয়ার আশ্রয় দিয়েছি। ভিড়ের মধ্যে অনেক চোখ ভিজে গিয়েছিল, কিন্তু প্রশ্ন এখনও শেষ হয়নি। পঞ্চায়েতের বয়স্ক সদস্য গম্ভীর স্বরে বললেন, আজ তুমি অনেক কিছু বলে দিলে। এই কথা বলে তিনি সভা স্থগিত করার ইশারা করলেন। মানুষজন ধীরে ধীরে এদিক ওদিক যেতে লাগল, কিন্তু পরিবেশ এখন আর আগের মতো ছিল না। যাওয়ার সময় অনেক মানুষ সেই মহিলাকে এক অন্য নজরে দেখছিল, কেউ সহানুভূতির সাথে, কেউ লজ্জায়। সে সেখানেই দাঁড়িয়ে থাকল। তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সাধু তার দিকে তাকালেন এবং খুব নিচু স্বরে বললেন, ভয় পেও না মা, শুধু এতটুকুই। তারপর তিনি ভিড়ের মাঝে ধীরে ধীরে হারিয়ে গেলেন। সে তাকে চলে যেতে দেখল, আর প্রথমবারের মতো তার হৃদয়ে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত শক্তিও অনুভূত হচ্ছিল। কিন্তু তবুও সেই রাতে বিধবা মহিলার কুঁড়েঘরে ঘুম এলো না। প্রদীপ জ্বলছিল, কিন্তু তার শিখা বারবার কেঁপে উঠছিল, যেন পরের দিনের ভয় সেই আলো পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। কারণ পঞ্চায়েতের প্রবীণ ব্যক্তির কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, সিদ্ধান্ত আগামীকাল সকালে হবে। আর এই বাক্যটি তার হৃদয়ে পাথরের মতো চেপেছিল। সে জানত, আগামীকাল সকালে তার জীবন এক নতুন নাম পেতে পারে, হয় সম্মান, না হয় আরও একবার অবজ্ঞা। পরের সকাল গঙ্গার বাতাসের সাথে এলো। সূর্য উঠল, কিন্তু তার আলো আজ খুব একটা উজ্জ্বল মনে হচ্ছিল না। সে চুপচাপ তৈরি হল, পরিষ্কার শাড়ি পরল, চুল বাঁধল এবং কুঁড়েঘরের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। গ্রাম আগেই জেগে গিয়েছিল। মানুষজন জড়ো হচ্ছিল, কেউ উচ্চস্বরে কথা বলছিল না, কিন্তু প্রত্যেকেই জানত আজ কি হতে চলেছে। অশ্বত্থ গাছের নিচে পঞ্চায়েত আবার বসল। প্রবীণরা সেই একই ছিলেন। কিছু সেই মুখগুলোও ছিল যারা কাল প্রশ্ন করছিল। সে ভিড়ের মাঝে পৌঁছাল। আজ তার পা কাঁপছিল না,
পঞ্চায়েতের প্রবীণ ব্যক্তি কিছুক্ষণ সবাইকে দেখলেন। তার নজর সবার মুখের ওপর ঘুরতে লাগল, যেন তিনি মানুষের সাথে সাথে তাদের চিন্তাধারাও পড়ছিলেন। তারপর তিনি গম্ভীর গলায় বললেন, কাল যে কথা উঠেছিল, যা পুরো গ্রামকে অস্থির করেছে এবং অনেক হৃদয়ে সন্দেহ সৃষ্টি করেছে, তার উপর আজ এখানে খোলাখুলি সিদ্ধান্ত শোনানো হবে। পুরো পঞ্চায়েতে নিস্তব্ধতা নেমে এলো। কেউ নড়ল না, কেউ কথা বলল না। প্রবীণ ব্যক্তি আরও বললেন, এই নারী অন্য গ্রামে জন্মেছিল, কিন্তু এখানে এসে এই মাটির মেয়ে হয়েছে। এটাই তার ঘর, এটাই তার জীবন। আর আজ এখানে সে একাকী বসবাস করছে। সে কারুর অধিকার কেড়ে নেয়নি, কারুর ক্ষতি করেনি, কারুর সম্মান বা জীবনে কোনো আঁচ আসতে দেয়নি। সে শুধু একজন ক্লান্ত, ক্ষুধার্ত এবং অসহায় মানুষকে এক রাতের আশ্রয় দিয়েছিল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। কিছু মুখ কঠোর হয়ে গেল। তখনই একজন লোক বলে উঠল, কিন্তু লোকে কি বলবে? তার গলায় সম্মান হারানোর ভয় ছিল। প্রবীণ ব্যক্তি তার দিকে তাকালেন। রাগ নয়, বরং একটু বিরক্ত হয়ে তিনি বললেন, যদি প্রতিটি সিদ্ধান্ত লোকে কি বলবে ভেবে নেওয়া হয়, তবে সত্য কখনো বাঁচবে না। আর যেখানে সত্য বাঁচে না, সেখানে মানুষও বাঁচে না। অনেক মুখ নিচু হয়ে গেল। কারোর চোখে লজ্জা ছিল, কারোর চোখে অনুশোচনা। প্রবীণ ব্যক্তি বললেন, কাল যে সাধু এখানে এসেছিল, সে কোনো অপরাধ করেনি, এবং এই নারীও না। পঞ্চায়েত পরিষ্কার বলছে, এই নারীর সাথে কোনো অন্যায় হয়নি। আর আজ থেকে, তিনি থেমে বললেন, এই গ্রামে কোনো বিধবাকে সন্দেহের নজরে দেখা হবে না, কারণ সন্দেহ সমাজকে নোংরা করে আর মানবতাকে মেরে ফেলে। ভিড় থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেন বড় কোনো বোঝা নেমে গেল। সেই যুবতী বিধবা সেখানেই দাঁড়িয়ে থাকল। তার চোখে জল ছিল, ভয়ের নয়, স্বস্তি আর সম্মানের। প্রবীণ ব্যক্তি শেষ কথাটি বললেন, যে সমাজে নারীকে ভয় পেয়ে বাঁচতে হয়, সেই সমাজ কখনো শক্তিশালী হয় না। এতটুকু বলে তিনি পঞ্চায়েত সমাপ্ত করলেন। মানুষজন চুপচাপ যার যার পথে চলতে লাগল। না কোনো তালি বাজল, না কোনো স্লোগান উঠল, কিন্তু অনেক কিছু বদলে গিয়েছিল। সে নিজের কুড়ে ঘরের দিকে চলল। পথে এক বৃদ্ধা থামলেন, যিনি আগে নজর এড়িয়ে চলতেন। আজ তিনি বললেন, মা, আজ তুমি ঠিক করেছ। এই শব্দটি তার কাছে পুরো সিদ্ধান্তের চেয়েও বড় ছিল। দুপুর নাগাদ কিছু মহিলা তার কুড়ে ঘরের পাশে এসে বসলেন। হাসি ছিল না, কিন্তু আপন ভাব ছিল। প্রথমবারের মতো সে নিজেকে একাকী অনুভব করছিল না। সাধুকে কোথাও দেখা গেল না। কেউ বলল তিনি গঙ্গা তীরে গিয়েছেন, কেউ বলল অনেক দূরে চলে গিয়েছেন। কিন্তু সে জানত, কিছু মানুষ থাকতে আসে না, তারা শুধু চেতনা জাগাতে আসে। সন্ধ্যায় সে সেই দরজাতেই বসল, যেখানে সবকিছুর শুরু হয়েছিল। বাতাস সেই একই ছিল, আকাশও একই, কিন্তু সে সেই আগের মতো ছিল না। সে নিজেকেই বলল, যদি সেই রাতে আমি দরজা বন্ধ করে দিতাম, তবে আজ আমার ভয় জিতে যেত। এক রাতের আশ্রয় শুধু একজন সাধু পাননি, সেই রাতে মানবতা আশ্রয় পেয়েছিল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের আসল চরিত্র তার পোশাক, পদ বা সমাজের মতামতের মাধ্যমে নয়, বরং তার ব্যবহার এবং নিয়তের মাধ্যমে চেনা যায়। একজন যুবতী বিধবাকে সন্দেহের নজরে দেখা সহজ, কিন্তু তাকে মা বা মেয়ে বলে সম্মান জানানো সাহস আর মানবিকতার পরিচয় দেয়। কখনো কখনো সমাজের সবচেয়ে বড় ব্যাধি মানুষ নয়, মানুষের ভয় হয়। লোকে কি বলবে? এখন নিজেকে একবার প্রশ্ন করুন, যদি সেই রাতে আপনি তার জায়গায় হতেন, তবে কি আপনি ভয়ের কাছে নতি স্বীকার করতেন, নাকি মানবতার জন্য দরজা খুলে দিতেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।